অপরাধ তুই করস নাই, তুই হইলি ওই অপরাধী শিকার। এই জন্যই আমি চাই না তুই এখানে থাকস, এক মুহূর্তের লেগেও চাই না আমি। আম্মা, দোষ করলো ইস্কান্দর, আর তুমি আমারে গ্রাম থেকে তাড়াই দিতে? হরে বা, কিন্তু তুই যদি এখানে থাকস, খালি তুই না পুরা বাড়িঘর সহকারে আমাকে জ্বালায় বাইরে ফেলাইব। তোর বাঁচতে হইব, তোর বাচ্চার বাঁচতে হইব, তোর প্রতিশোধ নিতে হইব না? ওর পরিচয় লাগবে না? আম্মা, তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ মা, আমি ভয়ই পাই। ভয় পাবো না? তোকে কিছু হইলে কি করবো? তোর বাপে হসপিটালে যতদিন থাকে অতদিন তুই বাড়িতে থাকবি না, তুই তোর খালার বাসায় থাকবি। আম্মা, আমি কি ওর সাথে থাকুম? তোর থাকতে হইব না, তুই সকালবেলা চলে যাবি। আর সুরভির নতুন কলেজ তোর খালার বাসার পাশেই, হাইটেই যেতে পারবো। আম্মা, কলেজে তো এখনো ভর্তি হই নাই। ভর্তি হস নাই তো কি হয়েছে, হবি 2 দিন পরে আর 2 দিন আগে। অবশ্যই ভর্তি হবি, পড়াশোনা শুরু করবি। মা যা, মা তুই আর দেরি করিস না, যা। ইস্কান্দরের সাথে হিসাবটা যে বাকি রইল আম্মা, ও আমার মুখের মানিকটারে মারতে চাইছে, ওরে এত সহজে ছাইরা দিব? এই মুহূর্তে কোনো হিসাব নাই, জীবন বাঁচান হইলেও ফরজ কাজ। আগে নিজে বাঁচ, সবকিছু ঠিকঠাক করে হাতের মুঠায় আন, তারপরে ওর কাছ থেকে হিসাব নিকাশ নিবি। অবশ্যই নিবি, তোর সন্তানের পরিচয়ের হিসাব নিবি, তোর যে অত্যাচার করছে সেটার হিসাব নিবি। যা মা, আর দেরি করিস না, যা একটা দে। আমার কাছে দে, তারপরে উঠা। এই যে নানু ভাই, আমার নানু ভাই। আপা চেনটা বই আছে, একটু খারাপ চেনটা লাগাই নি। সেন পড়ে গেছে। আম্মা, আমি এই গ্রাম ছেড়ে যাবো না। যাবি না মানে? কেন যাবি না? আম্মা, তুমি আমার এই গ্রাম থেকে তাড়াই দিতে চাইলো, আমি এই গ্রাম ছেড়ে যাইতে চাইলেও এই গ্রাম আমার ছেড়ে যেতে দিব না। আম্মা দেখো না, ভ্যানে উঠার সাথে সাথে ভ্যানের সিটটা পড়ে গেল। তার মানে কি? তার মানে আল্লাহ তোমার চাইতেছে যেন আমি এই গ্রামেই থাকি। আমি এই গ্রাম ছেড়ে যাবো না মা, এত সহজে আমি এই গ্রাম ছাড়বো না। শান্ত, ওরা যাইব না বাবা, তুই চলে যা, কিছু মনে করিস না। আমার মাথা ঢুকতেছে না, কায়েসার ভালিয়া কিভাবে পালাইলো, কিভাবে পালাইলো? চেয়ারম্যান সাহেব, আমারও তো মাথায় খেলতেছে না, কেমনে যে কি হইলো। আরে চেয়ারম্যান, তোমার তো মাথায় ধরতেছে না, এদিক দিয়ে আমার তো বিশ্বকাপ শুরু হয়ে গেছে। ওই যে জমিলা, ওরে তো পাঠাইছিলাম বাচ্চাটারে চুরি করতে, ওই বাচ্চা লয়ে পলাইতে গিয়া গ্রামের মানুষের হাতে ধরা গেছে, আর পাবলিকের চাপে পইরা ফটস করে আমার নাম কয়ে দিচ্ছে। তাই তো শুনলাম। চেয়ারম্যান, সব শেষ। একটা বাচ্চা লইয়া এই পলাইতে পারলো না। ওই যদি বাচ্চাটা লইয়া পলে যায় তো কোনোভাবে, তাইলেই তো অনেক কথা শুরু বিয়ে করে পালাইতে পারতাম। কাকা, কাকা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কোন শালায় আবার মরছে? আর কেউ মারা যায় নাই, তবে আজকে যাবে। সন্ধ্যাবেলা আপনার নামে বিচার বসবে এলাকায়। হ্যাঁ, ভোট দিয়া কিন্তু কান সাপাটে দিব। আমার নামে বিচার ভবানী? ওই কি কর? কোন শালার বেটা আছে এই ইস্কান্দারের বিরুদ্ধে বিচার করব? কোন শালা? এই চেয়ারম্যান কি কয়? হ্যাঁ, ইস্কান্দার, এবার মনে হয় তোমার কপালে শনি লাগছে। এবার যদি ওই পখিন্নির বাচ্চা তোমার নামে বিচার বহায় না, তাহলে কিন্তু তোমার রক্ষা নাই।
চেয়ারম্যান সাহেব, সুরভি কইছে ইস্কান্দার কাকারে নাকি জুতার মালা গলায় দিয়ে এলাকায় ঘুরাবে। ওর পক্ষে কিছু লোকও জড়ো হয়েছে। চেয়ারম্যান, তোমার আমি কয়ে রাখলাম, আরে আমি নিজ হাতে মারবো। আর এত বড় সাহস হয়ে গেছে, ওই আমার বিরুদ্ধে বিচার করবো। ওর বিয়া ক্যান্সেল, আর আমি বিয়া করবো না। আর রাহো তোমার ক্যান্সেল। আগে ওই জুতার মালা গলায় দেওয়া থেকে তোমার গার গর্দানা কিভাবে বাঁচাইবা সেই চিন্তা করো। এই, কি গো, আমি একলা করছি? এই ঘটনার লোক তুমি জড়িত না? তুমি আমি দুজন তো পার্টনার। আরে কিসের পার্টনার? হ্যাঁ, কিসের পার্টনার? ধরা খাইছো তুমি তোমার নিজের দোষে। তুমি কয়টা আনাড়ি লোক পাল্টাছো না? ওই আনাড়ি লোকগুলা একটা শিশু বাচ্চারা চুরি করতে পারে না। চুরি করতে যায় ধরা খাইছে, সে ধরা খাওয়া দায়বার কি আমি আমার গানে নেবো? এমন না, চেয়ারম্যান কি করে? শোনো, ধরা পড়ছে কিন্তু তোমার দোষে। আরে তুমি তো তোমার পোলারে শক্ত করে বাঁধতে পারো না। এত কথার কাম নাই। এখন তুমি যদি বাঁচতে চাও না, তাইলে পলাও। পলাও ইস্কান্দার, পলাও। কয়দিনের জন্য গা ঢাকা দিয়ে থাকো। আর তোমার সাথে আমার যদি এখন এলাকার মানুষ দেখে না, তাহলে আমার চেয়ারম্যানে নিয়ে টানাটানি লাগবো। যাও তুমি ভাগো। বুঝা লাইছি, বুঝা লাইছি চেয়ারম্যান, তুমি সব অতীত ভুলে গেছো গা। এখন আমার বিরুদ্ধে বিচার বইব, তোমার চেয়ারম্যানের লিয়ে টান পড়বো, এই সব হিসাব কিতাব করতেছ। অসুবিধা নাই, আমি ইস্কান্দর ছাড়বো না। যাইতাছি, কয়দিন ঢাকা গিয়ে একটু গাও ঢাকা দিব। তার মানে আমি পলাবো না। দেখা তোমার লোক বিচার দিমু। এই মুন্না, ধর তাড়াতাড়ি যাইতে হইব। সাইড দিক দিয়ে লোক বাড়িলে তো বিপদ। চেয়ারম্যান, শুই না রাখো, আমি ইস্কান্দার সব মনে রাখি। দেখা তোমার লোক হইবই। ধর, ভালো করে ধর। করবো না রে বাচ্চা, তোরে কিন্তু আমার সন্দেহ হইতেছে। তুই টাকা খেয়ে ওখানে বাড়তে দাস না। এটা আপনি কি করতেছেন ওস্তাদ? এই কোরবান আলী জান কোরবান করতে রাজি আছে, তবু আপনার সাথে বেইমানি করতে রাজি নাই। কত বড় নিমক হারাম এই কোরবান আলী না ওস্তাদ? ঠিক আছে, তোর কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু যেদিন প্রমাণ হইব তুই মিথ্যা কথা কইছস আমারে, সেই দিন কিন্তু তুই আর বাঁচতে পারবি না। তোর জিব্বা গাইটা আমি সারা জীবনের লাগে বড় বানায় রাখবো। কথাটা মনে রাখিস। শালার পোশালা একটা আনফিট চেয়ারম্যান আমার এই বিপদের মধ্যে ফালাইয়া পিছেতে দড়ি কেটে দিছে। তুই যদি 20-50টা লোকের ডাইকা গ্রামের 2টা করে দমক দেস, তাইলে তো এক এক শালায় কাপড়ের মধ্যে পেশাব করে দেয়। আরে তুই নিজের পোলারে ধরে রাখতে পারস না। শালা তুই একটা ঘন্টার চেয়ারম্যান। শালা কোথায় পালাই যাইতাছিস কান্দর মিয়া? সুরভি বেগম, তুমি ভালো আছো? তোমার শরীরটা ভালো তো? সেটা পরে কইতেছি, পালাই যাইতাছো কোথায় সেটা কও। হায়, কি কথা বলো তুমি? আমি পলায় যাবো কে? আমার শরীর ভালো না। তোমার আব্বার মতো এই বুকের মধ্যে ব্যথা, এই জন্য ঢাকা যাইতাছি, ডাক্তার দেখাইয়া চিকিৎসা করাই। ও, ঢাকা যাইতাছো পালাই তাইলে? বুঝতে পারছি। পলাইয়া না, হাটের বড় প্রফেসর দেখাইতে যাইতাছি। প্রফেসর দেখাইতে যাইতেছো ভালো কথা, আগে ভরা মজলিসে তোমার নামে বিচার হবে, তোমার গলায় জুতার মালা উঠবে, তারপরে যেখানে ইচ্ছা সেখানে যাবা, তার আগে না। সাবধান, আমি কিন্তু ইস্কান্দার নিচ্ছি। ঘুষি দিয়ে খুশি মারবি? আল্লাহ,
পাওনা ভাইঙ্গা গেছে আমার সুরভি বল কোথায় পালাবি এখন বল। আমার পাওনা মনে গেছে ভাঙ্গে গেছে আমার পাইল না। তোর এত বড় সাহস, তুই আমার সন্তানকে অপহরণ করার জন্য লোক পাঠাস? আমার সন্তানের দিকে যদি কেউ চোখ তুলে তাকাবি আমি ধ্বংস করে দিব, আর তোরে মারুম না। শোন, সন্ধ্যায় তোর নামে বিচার বসবো ভরা মজলিসে। বিচারে থাকবি তো? অবশ্যই থাকবো। ঠিক আছে, তুই এই গ্রাম থেকে তখনই বেরোতে পারবি যখন তোর ওই গলায় সুতার মালা থাকবো। মনে থাকবো তোর? অনেক সহ্য করছি, আর না। এই যে ইস্কান্দার মির্জা অনেক বাইরে গেছেন। গতকালকে রাইতে ইস্কান্দার মির্জা সুরভি আমার বাচ্চাকে চুরি করেছে। ওই মহিলা নিজে শিখে গেছে। কি মেয়েরা সত্যি না? ঠিক ঠিক। আরে আস্তে আস্তে, আমি স্বীকার করতেছি এইটা একটা ভুল হয়েছে। কোনটা ভুল? কিসের ভুল? আপনি নিজের ইচ্ছায় একটা ভুল করবেন আর আমরা সেটা সবাই মাইনে নেব? আপনার একটা কঠিন বিচার হওয়া দরকার। কই আজকে চেয়ারম্যান সাহেব কই? সে তো আজকে আর আসলো না এখানে। চেয়ারম্যান সাহেব কোন মুখ নিয়ে এখানে আইবো? তারপরে একটা মাইয়া বাড়িতে নিয়ে আইছি, সেই মাইয়া গত রাতে পালাই গেছে। সেই মুখ নিয়ে কি এই ভরা মজলিসে মুখ দেখানোর সময় আছে তার? আস্তে, আমি সবাই চেহারা কিন্তু চিনা রাখতেছি। যারা মাতবরি করতেছেন, আমার নামে লম্বা লম্বা লেকচার মারতেছেন, আমার বিরুদ্ধে বিচার বসাইছেন, একজনের আমি ছাড়ব না। কেউ মাপ পাইবেন না। টাইম মতো আমি সবাইরে পুরোটা বুঝে দিই। ইস্কান্দার, তোমার লজ্জা শরম বলতে কিছু আছে? কিচ্ছু নাই। একটা দুধের শিশু মাসুম বাচ্চারে চুরি করার জন্য তুমি মানুষ পাঠাইছো, আর সেটা হাতের নাতে ধরছি, তারপরেও তুমি বদমাশি করো, মিথ্যা কথা বলো। সুরভি, তুই নিজের মুখে বল, তোর বাচ্চারে চুরি করার অপরাধে ইস্কান্দারে কি শাস্তি দিলে তুই খুশি হবি? আমি চাই এই ইস্কান্দর মিয়া গলায় জুতার মালা নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াইবো এবং প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কইব সেই কাম আর জীবনও করবো না। ঠিক আছে, তাইলে তাই হোক। জুতোর মালা কি রেডি আছে? হ, রেডি আছে, আমি সব রেডি করে রাখছি। ঠিক আছে, জলদি নিয়ে আয়। আমি আনতেছি। সুরভি, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। বুখার ঠিক গেছে, পালাই দিব। বইরা খাটাস, তুই আমার গলায় বিয়ার মালা ঝুলাতে চাইছিলি না? দেখ, তোর লেগে জুতার মালা নিয়েছি, এখন আমি তোর গলায় জুতার মালা ঝুলাবো। তুই আমার গলায় জুতার মালা দিচ্ছস, তোরে আমি ছাড়ব না। তোরে আমি দেখানি। দেখছেন গ্রামবাসী, জুতার মালা গলায় নিয়ে ইস্কান্দর মিয়া আমারে হুমকি দিতেছে। ইস্কান্দার চাচা, গ্রামবাসী গ্রাম তোমার উপর খুব খেপা। আমরা যে সিদ্ধান্ত নিছি সেই সিদ্ধান্ত মাইনে নাও, নাহলে গ্রামবাসী গ্রাম তোমার গণধুলাই দিয়ে গ্রাম থেকে বাই করবো। দেখা হবে, ইনশাল্লাহ দেখা হবে। কেউ মাপ পাবি না, কাউরে সারা হইব না, দেখা হবে। চাচি, সুরভি, তোমরা কোনো চিন্তা করবো না, আমরা তোমাদের পাশে আছি। যে কোনো সমস্যা আমাকে বলবো। এই চলো সবাই। আম্মা দেখছো, গত রাতের পর থেকে গ্রামবাসী আমাকে উপর উদার হয়েছে। আম্মা
এখন গ্রামবাসী আমাকে লাগে আছে আম্মা, আমাকে আর কোনো ভয় নাই আম্মা। এরপর থেকে যে যেইভাবে আমাকে ক্ষতি করতে আইব তাকে ঠিক সেইভাবে আমার ক্ষতি ফেরত দিব আম্মা। তুই সুরভি আবার প্রমাণ করে দিলি তোর আসলে অনেক সাহস। সেইটাই, মানুষ কয় মায়া দিয়ে কি করে, আমার তো দুইটা মায়া না, আমার দুইটা পোলা। বাসুম না, আমি বাসুম না। আরে ইস্কান্দার, তোর এই নাম, তোর এই পাওয়ার, আর তোর গলায় জোতার মালা, এই মুখ আমি কাউকে দেখতাম না। আমি কাকা তোর কাকার গোস ঠিকই নাই। আই চালার মধ্যে না, চালার মধ্যে, চালার মধ্যে না। তোরা কইয়া দিলি এই যে জোতার মালা, এই মালা আমার গলায় দিয়া সারা গ্রাম ঘুরাইছে, আর তোরা গিয়া বলে আসিলি না অহনাইছস কাকা কইতে। তোর কাকার গোষ্ঠীর আমি কিলাই। হইছে কি কাকা, আপনার লগে থাকলে তো আমাকে গলায় জুতার মালা দিত, তাই না রে? ওই জন্য আমরা একটু হালকা সিপাইছিলাম, তাহলে তো দেখা যায় তো 3টা জুতার মালা দেওয়া লাগতো। ও কাকা, আরে এত জুতা কই পাইতো? ভাই তো কই শালার পর শালা তোর বাপে দিত, আমার তোর আব্বাই দিত। তুই কথা করছ টাকা মতিন চুপ থাক। ইয়ার কি বলো না? ওই বললা কাকা তুই এক কেমন কর, তুই বাজারে যা। কি কইতেছেন না কাকা? মানে এত রাইতে বাজার যাবো কেন? তুই কালাপালের শাড়ির দোকানে যাবি, যাই 1 বোতল কীটনাশক কিনবি, কিনে সোজা পড়বি। আমি বিষ খেয়ে মরে যাবো, আমি এই মুখ করে যাইব না। কাকা আপনি এত রাগ কইরেন না, একটু ধৈর্য ধরেন কাকা। ওই শালার পর শালা মুন্নার বাচ্চা কি সে ধৈর্য নেব? ওই সুরভি আমারে এই জুতার মালা দিয়া পুরা গ্রাম ঘুরাইছে, আমি মুখ দেখাইতে পারি না, আমি মরে যাবো গা, আমি বাঁচব না। কাকা আপনি একটু শান্ত হন, সুরভি এর ফল পাইব। আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমি মুন্না আপনারে কথা দিতেছি, সুরভির খবর আমি কইরা থাকি। তোর চেহারা আমি জীবনে দেখতে চাই না। এক শালার মধ্যে আমার এক শালার মধ্যে আমার চোখে সব রাখবি না। যা যা শালার মধ্যে। সুরভি, সুরভি, তুই তো ইস্কান্দার চিনিস না। এই জুতার মালা, এই মালা এইরা আমি ইস্কান্দার যত্ন করে রাইখা দিব। টাইম মতো এই মালা তোর গলায় পড়বো, নাইলে তোর মার গলায় উঠবো। আর তোর বাপে যদি বাচ্চা ফিরে আসে, তোর মা ওই শালার গলায় আমি পড়াবো। চাচি, চাচি, ও চাচি, কে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রইস না? 300 তাইলে না? কি মনে করে এতদিন পরে বাবা? চাচি তোমরা কেমন আছো? এটা সুমা না? বাবা রে বাবা, মেলা বড় হয়ে গেছিস তুই, হ্যাঁ? তো শ্বশুরবাড়ি কোন এলাকায়? বাচ্চা কাচ্চা কয়জন? সুমার এখনো বিয়ে হয় নাই বাবা। ও, বিয়ে হয় নাই? হয় নাই তাতে কি হইব? চাচি, চাচা রে দেখতেছি না, চাচা কই? কত বছর চাচার মুখ কেন দেখি না। তোমার চাচাই তো অনেক অসুস্থ, আর হার্টের সমস্যা ধরা পড়ছে। ডাক্তার একবার কইছিল রিং পরাইতে হইব, এখন আবার কইতেছে রিং এ কাজ হইব না, ওই যে কি হার্ট ওপেন হার্ট সার্জারি কয় না, না কি জানি সেটা করাইতে হইব।
হায় 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 চাচি, এটা তুমি কি শুনাইলা? চাচা এত অসুস্থ আর তোমরা আমারে জানাইলা না? জানাইবা কেমনে? গত 15 বছর ধরে তো তোমার লগে আমার যোগাযোগই নেই। বাবা রে, তোমরাও তো যোগাযোগ রাখো না। যোগাযোগ না করলে কি হয় তা কি মনে করে তুমি আইলা হঠাৎ করে? নিজের প্রাপ্যটা বুঝে নিতে কেউ কি কারো সাইদা প্রাপ্য বুঝাই দেয় চাচি? নিজের প্রাপ্য বুঝে নিবা মানে আমি বুঝলাম না, কিসের প্রাপ্য? কিসের প্রাপ্য মানে? আমার বাপের সম্পত্তির প্রতি আমার একটা প্রাপ্য আছে না? তোমরা আমার বাপের সম্পত্তি এইভাবে খাইবা, আমার ভাগ আমার বুঝাই দিবে না? বাবা তুমি এটা কি কথা কইলে? তোমাগো সম্পত্তি তো আমরা খাইতেছি না, আমরা কোনোদিন হারাম খাওয়া শিখি নাই। তোমাগো ভাগের যে অংশটুকু ছিল সেটা তো কবেই ভাইজান নিজের হাতে বিক্রি করে লয়ে গেছে, আর যা দেখতেছো এটা তো আমাগো অংশ। এতদিন পরে এসে তুমি এগুলা কি কইতাছো? মাথা মতো নষ্ট তোমার? যা সত্যি তাই কইতেছি চাচি, এত অবাক হওয়ার তো কিছু নাই। আরে এটা কেটা? সিনা সিনা, ও সুরভি না? আপনি কে? হায় রে, আমার ভুলে গেছস? আমি তোর চাচতো ভাই রহিস, নাম শুনছ নাই? ও রহিস ভাই, ভালো আছো? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বাচ্চাটা কি? এটা আমার বাচ্চা রহিস ভাই। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো তোর শ্বশুর বাড়ি কোন এলাকায়? বাচ্চার বাপে কি করে? সামাজিক ভাবে আমার এখনো বিয়ে হয়নি রহিস ভাই, আমি একজন কিশোরী মা। কি করলি? ওরে, তোর বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়েছে? না না বাবা, আস্তাগফিরুল্লাহ, ওগো বিয়া হইছে বাবা, কিন্তু ওর শ্বশুর বাড়ি অনেক বড় লোক তো, আমরা গরিবের জন্য মাইনে নিতেছে না। ইস রে, সি 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 সি। চাচি, এটা কিন্তু আমগো বাড়ির মান সম্মানের ব্যাপার। সুরভি, তুই ক এই বাচ্চার বাপকে, আমি সব ব্যবস্থা করতেছি। আমাগো গ্রামের লতিফ চেয়ারম্যানের পোলা কায়েস। কায়েস কায়েস, ঠিকঠাক মনে পড়তেছে না, তবে অসুবিধা নাই, তুই কোনো টেনশন নিস না। আমি যেহেতু আয়া পড়ছি, এই বাচ্চার বাপকে এই পিতৃ পরিচয় আমি আদায় কইরা তারপর ঢাকায় যাব। কিন্তু বাবা, বাড়িতে তো তোমার চাচাই নাই, হাসপাতালে পড়ে রয়েছে, তুমি কেমনে থাকবা? থাকবো কেমনে মানে? বাড়িতে কি জায়গার অভাব আছে নাকি? শোনো চাচি, চাচা যেহেতু নাই, জায়গা জমির ব্যাপারে আমি পরে কথা কম। চাচা আসুক, তারপর দেখতেছি। আর এই যে সুমা, যা খান দানের ব্যবস্থা করো, অনেক ক্ষুধা লাগছে। রুবি, কোনো চিন্তা করিস না, আমি যেহেতু আয় পড়ছি সব ঠিক করে এলাম। তয় চাচি, আমার এই বাড়ির যে জমির ভাগ আছে, এই ভাগ আমার দিতে হবে, এটা শিওর। রহিস ভাই, কিসের ভাগ চাও তুমি? আমগো বাড়িতে তোমাকে সম্পত্তির কোনো অংশ নাই। ঠিক আছে, তুই যেহেতু কইছস তাহলে নাই। চাচা আসুক, পরেরটা পরে বুঝবো না। সুমা, যা খান দানের ব্যবস্থা কর, প্রচন্ড ক্ষুধা লাগছে। আর এই যে সুরভি, টেনশনের কোনো কারণ নাই, আমি যেহেতু গ্রামে আয় পড়ছি সব ঠিকঠাক করে দেবো। চাচি আম্মা, হাত মুখ ধুবো, কলপাটটা কোন দিকে একটু দেখাই দেবেন? সুমা, কই যাও? পথ ছাড়মুন না, যাইতে দে। যদি না সারি? যদি না ছাড়িস, গণপিটুনি খাইতে হবে। সুমা, তুমি আমারে বারবার ভুল বুঝতেছো। আমি ঠিক আছে অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে। এত সহজে মাপ চাস? আমার বোনের শিশু বাচ্চাটা তুই মারতে ছাড়স নাই, আর তুই এত সহজে অভিনয় করস মাপ চাস না? ঠিক আছে, আমি ভুল করছি, সব ভুল মাইনা নিলাম। তুমি খেলে একবার আমারে বিয়ে করো, আমি ভালো হয়ে যাবো। এই যে তোমার মাথা ছুঁয়ে কথা দিলাম। আচ্ছা, আমার মাথা ছুঁয়ে কথা দিলাম, আমি ভালো হয়ে যাবো। তোর মতো গুন্ডা বদমাশ লুচ্চা বেটারে আমি বিয়ে করবো, যে কিনা আমার বোনের শিশু বাচ্চাটা মারতে গেছিল? জীবনেও করবো না, কোনোদিনও করবো না। বুঝছি তুমি আমার উপর রাগ হয়ে আছো, এই জন্য সব কথা বলতেছো। আচ্ছা, তোমাদের বাড়িতে একটা পোলা দেখলাম, ওটা কে? আগে তো দেখি নেই। সে আমার চাচাতো ভাই, আর চাচার বাড়িতে ভাতিজা বেড়াইতে আসছে, তাতে তোর কি কি সমস্যা? সুমি, তুমি আমারে একবার খালি কও যে তুমি আমারে ভালোবাসো, আমি কসম খাইতেছি আমি ভালো হয়ে যাবো, একবারে ভালো হয়ে যাবো। যাইতে দেবো না, এবার কিন্তু সত্যি সত্যি চিৎকার করবো। মনে নাই? মনে নাই তোর? আমার বোন যে তোরে খুব দূর ছিল গলায়, মনে নাই? ভুলে গেছস?
তোরা আমারে ভালো হইতে দিবি না। এতক্ষণ তোরা ভালো ভালো অভিনয় করছি, এই জন্য তুই আমারে পাইয়া বইছিস না। এখন আমি তোরে তুইলা নিয়ে যাবো, কাজী একটা বাইন্দা চুইছি, তোরে আমি বিয়ে করবো। আজকে আমাদের বিবাহ, আলহামদুলিল্লাহ। এতদিন আমি গ্রামে ছিলাম না, আর তোরা এই সুযোগে আমার চাচার পরিবারের উপর অনেক জুলুম করছিস। এখন আমি এসে বসছি, আমার চাচার পরিবারের উপর আর এক জুলুম হইতে দিব না। পুরান পাগলে বাদ পায় না, নয় পাগলের আমদানি। কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই শহরের বাবু। আমার তো উচিত ছিল তোরা জুতা দিয়ে পিটানো, কিন্তু কি করবো বল, জুতা খুললে তো আমার পায়ে ময়লা লাগবে। আর তোর মতো কিট মারতে গিয়ে আমার পায়ে ময়লা লাগানোটা কি উচিত হবে বল? এর ফল তুমি পাইবা, এর ফল কিন্তু ভালো হইব না। ফল যদি দিতে হয় একটু বেশি করে দিস, যাতে আমাদের পরিবার সবাই মিলে খাইতে পারে। চা ফোট চা। সোমা, স্বাস্থ্য বাইরে দিয়ে মাইর খাওয়াইলা, বিষয়টা মাথায় রাখলাম। আজকে তোমার স্বাস্থ্য ভাই আছে, মাইর খাওয়াইছো, 2 দিন পরে হয় থাকবে না, তখন দেখবো তোমার কেটা ভাষায়। আরে যা তুই। সোমা, তুই কোনো চিন্তা করিস না, তোগো পাশে আমি আছি। দেখবো কোন বাপের বেটায় এত বিরক্ত করে। সালাম আলাইকুম। তুই সুমারে বিয়ে করবি? খরচ আছে, আমি বিয়ে করব। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার বাসায় একটা পুরুষ মানুষের দরকার আছে। কিন্তু বাবারে, তোর চাচা তো হাসপাতালে, তারও তো একটা মতামতের দরকার আছে নাকি? চাচি, আমি মাস্টার্স পাস করা একটা ছেলে, ঢাকায় বড় কোম্পানিতে চাকরি করি, টাকা পয়সা মেলা কামাই। সমাজ যদি আমার বউ হয়, ও অনেক সুখেই থাকবো, ওর কোনো অসুবিধা হবে না। রইস ভাই, তারপর আব্বার সিদ্ধান্ত স্যার আমরা কোনো মতামত দিতে পারবো না। আরে চাচা যদি শুনে যে আমি সুমারে বিয়ে করছি, চাচা তো নিজেই অনেক খুশি হইব। ঠিক আছে, আব্বারও তো একটা মতামত আছে, সেটা তো দিতে হবে। তা ঠিক, আমি তো রাজি, আমার কোনো অসুবিধা নেই। সুমারে জিজ্ঞেস করে দেখো ও রাজি কিনা। আব্বা, তোর কি বিয়েতে মত আছে? তুই আর আম্মা যা ভালো মনে করিস, আমার এতে বলার কিছু নেই। কিন্তু চাচি, কোনো কিন্তু কিন্তু নাই। জমি জমার যে বাঘ আমি চাইছিলাম ওটা ভুলে যাও, আমার কিছু লাগবে না। আমি শুধু তোমাকে পাশে থাকতে চাই, আর এই গ্রামের জুলুমবাজদের আমি দেখা দিতে চাই সালাম মিয়ার পরিবারও দুর্বল না। কিন্তু বাবা, হুট করে যে বিয়ের আয়োজনটা কেমনে করি? আমার হাতে কোনো টাকা পয়সাই নাই। আর কিছুই লাগবে না, এই যে ধরো এনে 50,000 টাকা আছে, আরে নেও। তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি তো এতিম। তুমি আমার মা, তুমি আমার শাশুড়ি। রইস ভাই, তাহলে তো ছোটখাটো করে একটু বিয়ের অনুষ্ঠান করতে হয়। করো, টাকা তো দিলামই, লাগলে আরো দিব। চাচি, ব্যাংকে আমার 10 লাখ টাকা জমা আছে, লাগলে এটাও সমান নামে দিয়ে দিব। 2-1 দিনের মধ্যে বিয়ের আয়োজন করতে পারো, অসুবিধা নেই। সুরভি, সুরভি বাসায় আছো? সুরভি, আরে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন, ভিতরে আসেন, বাড়ির ভিতরে এসে বসেন। না, এখন করে যাব না, তোমার জন্য একটা সুখবর আছে, তার জন্য আসছি। সুখবর? কি সুখবর স্যার? তোমার টিসি বাতিল করা হয়েছে। কি বলছেন স্যার? তার মানে আমাকে কলেজ পাল্টাতে হবে না? না, তুমি আমাদের কলেজেই থাকবে,
এবং আমাদের কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেবে। সত্যি স্যার? আপনি সত্যি বলতেছেন? আরে বোকামে, কান্না করার কি আছে? তোমার জন্য আমরা সবাই লতিফ চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। সবার তোপের মুখে লতিফ চেয়ারম্যান এইটিসি বাতিল করতে বাধ্য হয়েছে। স্যার, আমি সারাটা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো স্যার। আপনারা আমার স্বপ্ন পূরণের আরেকটা সিঁড়ি আমাকে ফেরত দিয়েছেন। আমি যদি কলেজ ছেড়ে চলে যেতাম, আমার জন্য পড়াশোনা করাটা অনেক কঠিন হয়ে যেত স্যার। এই ব্যাপারে তোমার জন্য সবচেয়ে বেশি ভূমিকা কারা রেখেছে জানো? তোমার সকল বান্ধবীরা এবং তাদের অভিভাবকরা। কি বলতেছেন স্যার? সত্যি? হ্যাঁ সত্যি, তারা সবাই বুঝতে পেরেছে তুমি হেরে যাওয়ার মতো মেয়েই নও। তুমি একদিন সত্যিই জিতবে। তোমার বাচ্চা চুরির ঘটনাটা জানার পর সবাই তোমার বিষয়ে পজিটিভ ধারণা নিয়েছে। স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি যেন একজন কিশোরী মা হয়ে আমার বাচ্চাকে সমাজের সর্বোচ্চ মর্যাদায় বসাতে পারি। অবশ্যই দোয়া করি তোমার জন্য। স্যার, আগামীকালকে আমার বড় বোনের বিয়ে। আপনার দাওয়াত এবং আপনি সহ আপনার পরিবার সবাই আসবেন। ও তাই নাকি? এ তো খুব খুশির সংবাদ। ঠিক আছে, আসবো। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আজ তাহলে আসি। না স্যার, এভাবে কেন ফিরে যাবেন? ভিতরে আসেন, বাড়িতে বসেন, একটু কিছু নাস্তার ব্যবস্থা করি স্যার। আজ থাক, কলেজে আসো, কথা হবে। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। তুমি তুমি হইলে একটা ভোকাল ঠিক থাকবে। তুমি একটা কমল লাগা থাকবে। তোমার কোন শালার পুতে রিপোর্ট দিয়ে যাবে মনে করো যে ওই জুতা দিয়ে যে মালা আমার গলায় দিছে, এটা খালি আমার একলা দিছে? তোমার গলায় হাত দিয়ে দিছে। তুমি শালা পড়ছো। এই মাতাল, থামো। আমার সামনে মাতলামি করবা না। শোনো ইস্কান্দার, ওই ফকিন্নির বাচ্চা তোমার যে অপমান করছে না, তার চেয়ে দ্বিগুণ দ্বিগুণ অপমান আমি ওই ফকিন্নির বাচ্চারে করব। তা করে এমন শাস্তি দিব না ওই ফকিন্নির বাচ্চা করে, সারা জীবন এই লতিফ চেয়ারম্যানের কথা মনে রাখবো। কথাটা মনে রাখো। কি আর করবেন চেয়ারম্যান সাহেব, দেখলাম ওগো বাড়িতে নতুন মেহমান আসছে। এই তোর এই তোর নাকের মধ্যে গিয়েছে? ওই যে কইলাম না, মানে নতুন মেহমান আসছে, ওর স্বাস্থ্য ভাই ঘুষি মারছে এই জায়গায়। এই বকাল, তুই কি করছস? তোর এই ঘুষি দিতে তুই কি করছস? তোর লগে হাতে ছিল না? আলার বকাল রে। কাকা, কবে জানি আমার মাথা মতো গরম হয়ে যায়, সুরভির গোষ্ঠী সহ আমি নদীতে চুবাই এলাম। তুই উল্টা পাল্টা ফাপড় দিবি না। তুই যে কত বড় একটা হেড এইটা জানাই। শোন, সকাল থেকে মাল খাইতেছি, কোন নেশাই টের পাইতেছি না। তুই এক কাম কর, হাসন গাজিরে কয়া বড় দুইটা কাকা, আরে 10 থেকে 15,000 টাকা তোর কাছে পাওনাই আছে। ঠিক আছে ঠিক আছে, আমি ভাবছি মাথা লয়ে গেছেন, বুঝলে গেছেন। এই চেয়ারম্যান, শালার মুন্ডের বাচ্চায় আমারে মাতাল কইলো। তুমি মোকালটি কোথায় কোথায় আমারে মাতাল কও, নাইলে মুন্ডা মাতাল কও। হ্যালো আম্মা, আমি তো আয়া পড়ছি। আরে ওই পার্লারে একটু দেরি হয়ে গেল তো, আয়া পড়ছি। চাচি, চাচি সর্বনাশ হয়ে গেছে চাচি। এ কি সর্বনাশ হইলো আমার? তোমার বড় মেয়ে যে আমার এইভাবে ধোকা দেবে, এটা তো আমি বুঝি নাই। আমিও বুঝি নাই রে বাবা, যে এইভাবে না পেয়ে পলায় যাইব। সব আমার কপাল।
আমার মা চম্পা। আবার তো ফোন ধরতেছে না, আবার ফোন বন্ধ আসতেছে। ওই ফোন আর জীবনে খুলবো না, কারণ তোর বই মুন্নার লাগে পলাই গেছে গা। হ্যাঁ কি? না, আপা মুন্নার লাগে পালাতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। তুই বিশ্বাস না করলো সুমা মুন্নারে বিশ্বাস করে ভাইগে গেছে, আমার বুকে একটা দাগ লাগা গেছে। আমি একটা জিনিস বুঝি না, সোমার মনে যদি এটাই থাকতো তাহলে আমারও তো কইতে পারতো। কেন করবো? কইলেই কি তুমি ওই গুন্ডার লগে সুমার বিয়া দিতা? এই জন্য কয় নাই। আমার চারো পাশ অন্ধকার হয়ে গেছে, আমি এই মুখ কেমনে মানুষের দেখাবো? আমার ইচ্ছে হইতেছে কি জানোস, বিষ খেয়ে পড়ে যাই আমি। আম্মা তুমি চিন্তা করতেছো কেন? আমি দেখতেছি কি করা যায়। কাইসাম চুপ থাক, তুই কি দেখবি? দেখবি নাকি? আজকে তোর লেগে আমার সংসারটা এরকম অশান্তি, ধ্বংস হয়ে যেতেছে সব। আম্মা আপা মুন্নার লাগে পালাই গেছে, তুমি আমারে কেন দোষ দিতেছো? একটা কথা কবি না, তোর কারণে সবকিছু হইতেছে। আজকে তোর বাপে হসপিটালে কেন জানোস না তুই? তোর কারণে এই ইসকাত না এইসব করতেছে কেন? কার জন্য করতেছে? তোর জন্য। চাচি চাচি তুমি একটু শান্ত। সুরভি, সুমা কাজটা ভালো করে নেয়, আমি কিন্তু অনেক কষ্ট পাইছি। তোমরা এটা কেন মনে করতেছো? এমন হতে পারে যে আপা বিপদে আছে, হইতে পারে মুন্না আপারে কিডন্যাপ করে নিয়ে গেছে। অসম্ভব, এই সাহস মুন্নার জীবন হইতে পারে না। শোন, তোর জন্য আজকে সংসারের এই অবস্থা। তোর বাপের যদি কিছু হয়, সংসারে যদি আরো ঝামেলা হয়, হয়তো আমি গলে দাঁড়িয়ে মরমু, আর নাইলে তুই তোর বাচ্চা নিয়ে বাইরে যাবি। কই যাবি আমি জানি না। আম্মা তুমি এগুলো কি কইতেছো? একেবারে চুপ থাক, তুই হইলে একটা অপায় মাইয়া, তোর জন্যই সংসারে এত ঝামেলা হইতেছে। সর। সুরভি, ওই চাষি আমার কথা কিছু মনে করে না, দেখি সুমার মুন্নার খোঁজ খবর পাই কিনা। সুমারে তো অনেক খুঁজলাম, কোথাও খুঁজে পাইতেছি না। কেমনে বাবা? মুন্নাও নাই, আপাও নাই, ওরা নিজেরা নিজেকে কপাল পুরাইলো। তাহলে আমার কি হলো? তোমার কি হবে মানে? আরে আমি কি তাহলে বিয়ে করবো না? আপাই যখন নাই, তুমি বিয়ে করবো কারে? কেন? সুমা নাই তাতে কি হয়েছে? তুই তো আসছিস, আমি তোরে বিয়ে করতে চাই, তোর বাচ্চার দায়িত্ব আমি নিতে চাই, আমার তুই ফিরে দিস না। রইস ভাই একদম মুখ সামনে কথা বলো। তুমি কি বলতেছো সব উল্টা পাল্টা? হ্যাঁ ফাইজলামি করো তুমি। একবার ওর বড় করে বিয়ে করতে চাও, একবার আমার বিয়ে করতে চাও। কি ব্যাপার, তোরা দুজনে এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? চাচি, তোমার বড় মায়ের তো খুঁজে পাইতেছি না, নাই মানে নাই। আর এইদিকে কাজে আমি রেডি করে রাখছি, গ্রামের লোকজন সবাই আমি বলে রাখছি, এখন যদি আমি বিয়েটা না করতে পারি আমার মান সম্মান থাকবো? আমি বিয়ে করতে চাই। কিন্তু সোমা তো নাই রে বাবা। সমাজে নাই চাচি, এটা তো আমি জানি। আমি সুরভিরে বিয়ে করতে চাই। কি? তুই সুরভিরে বিয়ে করতে চাস? আম্মা তুমি রইস ভাইরা বলো সোজাসুজি ঢাকার রাস্তা যেতে। আমি কোনোদিন ওনার এই প্রস্তাবে রাজি হব না। চাচি, তুমি সুরভিরে বুঝাও, ওর বাচ্চার দায়িত্বটা আমি নিতে চাই, ওর যাতে মানুষ বাজে কথা বলতে না পারে সেই ব্যবস্থাটা করে দিতে চাই। আমি ওরে বিয়ে করে সোজা ঢাকায় নিয়ে যাবো। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। অনেকদিন হলো আমার এই চ্যানেলটিতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। মূলত আমি আমার কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। আসলে এসব সোশ্যাল মিডিয়ার বাইরেও আমাদের কিছু ব্যক্তিগত জীবন থাকে, যা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, তাই একটি বড় ভিডিও দিলাম যাতে আমি আমার কথাগুলো সবগুলো ক্লিয়ার করে বলতে পারি। পেইন্টিং করতে আমার আসলে ছোটবেলা থেকেই ভালো লাগে। খুব ছোট থেকেই আমি টুকটাক পেইন্টিং করতাম। স্কুল থেকে কিছু জেলা এবং উপজেলা পর্যায়ে প্রতিযোগিতাগুলোতেও অংশগ্রহণ করা হয়েছিল। এরপর আর বড় হওয়ার পরে আঁকাআঁকি সেই সুযোগটা হয়নি, যেহেতু আমি খুবই মধ্যবিত্ত একটা পরিবার থেকে উঠে এসেছি।
তাই শখের জায়গাটা মেটানোর সেই সময় সুযোগটা ছিল না। আমাকে লাইফে কিছু করতে হবে, বড় কিছু হতে হবে, মা বাবাকে দেখতে হবে, এগুলো ভাবতে ভাবতে এবং এগুলোর পিছনে দৌড়াতে দৌড়াতে আসলে সময় চলে যায়। এরপর যখন আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করি, চাকরির জন্য পড়াশোনা করি, তার মধ্যে আমার বিয়েও হয়ে যায় এবং আমার হাজবেন্ড খুবই সাপোর্টিভ। ও আমাকে আসলে আমার সবগুলো শখ পূরণ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তাই আমি আমার যে ছোটবেলার শখটা ছিল আবারও নতুন করে সেই শখের জিনিসগুলো নাড়াচাড়া করতে শুরু করি। আঁকাআঁকির সেই অভ্যাসটা আবারও আমার আস্তে আস্তে ফিরে আসছে। আমার আঁকাআঁকি করতে খুবই ভালো লাগে। আমি যে সময়টুকু আঁকাআঁকি করি মনে হয় যে আমাকে কোনো দুঃখ, কষ্ট, বিষণ্ণতা বা ডিপ্রেশন আমাকে ছুঁতে পারে না। মাঝখানে যেহেতু আমি অনেক বছর আঁকাআঁকি করিনি, তাই আমি দেখা যায় যে অনেক কিছুই ভুলে গিয়েছি। আবারও ছোট মানুষের মতো নতুন করে সবকিছু শিখছি, কিছুই নতুন করে জানছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। আমার এই পেইন্টিংয়ের জিনিসগুলো আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছি। ঢাকা নিউ মার্কেট থেকে পাইকারি দামেই এগুলো কিনতে পাওয়া যায়। আমি আসলে জানতামই না যে পেইন্টিংয়ের এই জিনিসগুলোর প্রাইস আসলে এত কম। যেমন এই অ্যাক্রাইলিকের কালারগুলো প্রতিটি আমার কাছে নিয়েছে 25 টাকা করে। বিশাল বড় এই ক্যানভাসটার দাম নিয়েছে মাত্র 80 টাকা এবং এক সেট ব্রাশ কিনেছি আমি 250 টাকা দিয়ে। মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আমি আবার আমার ছোটবেলায় সেই শখের কাজগুলো করতে বসে যাই। এর মধ্যে বেশ কিছু টুকটাক আঁকাআঁকি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন। এছাড়াও আমি আমার চ্যানেলে অন্যান্য অনেক ভিডিও আপলোড করে থাকি। আসলে এই চ্যানেলটা হচ্ছে আমি দৈনন্দিন যা কিছু করি তারই টুকটাক কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা। যেমন আমার চ্যানেল ঘুরলে আপনারা দেখতে পারবেন যে আমি শপিং ব্লগ ভিডিও করেছি, রান্নার ভিডিও আপলোড করেছি, আবার হচ্ছে আমার একটা পোষা বিড়াল আছে, ও আমার খুবই প্রিয়, আমার সন্তানের মতো লিও, ওকে নিয়েও টুকটাক কিছু ভিডিও আপলোড করেছি। যেটা করে যে চ্যানেলের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা নির্দিষ্ট টাইপ থাকে, শুধু ওই টাইপের ভিডিওগুলোই আপলোড দেয়। যেহেতু আমার এই ইউটিউবিংয়ের বাইরেও আলাদা একটা লাইফস্টাইল আছে। আমি প্রফেশনাল হিসেবে একজন ডক্টর, বিসিএস প্রস্তুতি নিচ্ছি এবং এর মধ্যে ভাইবাও দিয়েছি। তাই ইউটিউবিংয়ে আমার এত সময় আসলে দেওয়ার মতো সময় নেই, যেটা সত্যি কথা। সেজন্য হচ্ছে টুকটাক দৈনন্দিন আমি যা কিছু করি তারই কিছু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আপনাদের যে কোনো সুপরামর্শ আমাকে কমেন্টে জানাতে পারেন। সকলের মতামতকে আমি সম্মান করি। অ্যাজ এ ভিউয়ার আপনাদের অবশ্যই মতামত জানানোর অধিকার আছে। আসলে আজকের ভিডিওটা অনেক লং, আপনাদের অনেকের কাছেই বোরিং লাগতে পারে। আমি আমার ব্যক্তিগত ব্যাপারগুলো শেয়ার করার জন্য ইচ্ছা করে ভিডিওটাকে লং করেছি। চাইলে ইউটিউবের যে ফ্রি মিউজিকগুলো আছে সেগুলো অ্যাড করে ভিডিওটাকে ছোট করে দিতে পারতাম। আসলে আমার কাছে মনে হলো দেখি না একটা পরীক্ষামূলক ভিডিও দিয়ে যে বড় ভিডিও মানুষ দেখে কিনা বা মানুষের এত ধৈর্য থাকে কিনা আমার সম্পূর্ণ ভিডিও দেখে আমার সবগুলো কথা শোনার মতো। আসলে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এত বেশি ফাস্ট হয়ে গেছি, আমরা কোনো কিছুই আসলে ধৈর্য সহকারে সময় নিয়ে দেখতে চাই। সবকিছুই আমরা চাই দ্রুত হয়ে যাবে, চোখের পলকে হয়ে যাবে। যেরকম আমরা নাটক সিনেমাতে দেখে অভ্যস্ত, আমরা চাই আমাদের লাইফটাও যাতে সেরকম চোখের পলকে চেঞ্জ হয়ে যায়। আসলে যে কোনো ভালো কিছুর জন্যই অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয়। আমি কথা বলতে গিয়ে আসলে কথার খেয়ে হারিয়ে ফেলছি, কি থেকে কি বলছি আমি আসলে জানি না। আপনারা অবশ্যই আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসি আজকের ভিডিওতে। আমি আসলে একটি ওয়াল পেইন্টিং করতে চাচ্ছিলাম এই ক্যানভাসটাতে। তো কি পেইন্টিং করব ভাবতে ভাবতে মনে হলো যে বহু থিমে কিছু একটা আঁকা যাক। বহু থিমটা আসলে খুবই সহজ এবং আমার কাছে দেখতেও বেশ ভালো লাগে। যে কথাটা আপনাদেরকে আগেই বললাম যে যেহেতু আমি অনেক বছর আঁকাআঁকি করি না, আমি আসলে ধরতে গেলে বলা যায় আঁকাআঁকিটা নতুন করেই শিখছি। তাই বহু থিমটা যেহেতু সহজ, আমি বহু থিমই আঁকার চেষ্টা করছি এবং বহু থিমের মধ্যেও সবচেয়ে সহজ একটা পেইন্টিং করছি, যেটা আপনারা যে কেউ বাসায় ট্রাই করলে করতে পারবেন। এই ক্যানভাসগুলো এত সুন্দর, এই ক্যানভাসগুলোতে অ্যাক্রাইলিকের রঙগুলো এত সুন্দর করে লেগে যায়। ছোটবেলায় তো আমরা আসলে আর্ট পেপারের জল রং দিয়ে রং করতাম, কিন্তু এখন ক্যানভাসে রং করতে গিয়ে দেখছি যে বেশ ভালো লাগে রং করতে। কালারফুল জিনিসপত্র আমার বরাবরই পছন্দ, তাই আমি এই ক্যানভাসটাতেও খুব কালারফুল একটা বহু থিম আঁকার চেষ্টা করেছি। এখানে আমি সর্বমোট 5টা কালার ইউজ করেছি।
আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যারা হচ্ছে একদম নতুন পেইন্টিংয়ের ক্ষেত্রে তেমন কিছুই জানেন না, তাদের আশা করছি পরামর্শটা কাজে লাগবে। সেটা হচ্ছে আমি কিন্তু সব কালার কিনিনি, আসলে সব কালার কেনার প্রয়োজনও পড়ে না। মৌলিক কিছু রং কিনলেই আপনি সেই রঙগুলো দিয়ে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার বানিয়ে নিতে পারবেন। আমি আসলে মৌলিক যে 3টা রং রয়েছে, লাল, হলুদ এবং নীল এবং সাথে হচ্ছে সাদা, এই সর্বমোট 4টা কালার কিনেছি। এই 4টা কালার দিয়ে আপনি চাইলে যে কোনো কালার বানিয়ে নিতে পারবেন। যেমন আমি এখানে গোলাপি কালারটা বানিয়েছি লালের সাথে সাদা মিক্স করে, স্কাই ব্লু কালারটা বানিয়েছি ব্লু কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে, গ্রিন কালার বানিয়েছি ব্লু আর ইয়েলো মিক্স করে। এরকম আপনারা অন্য যে কোনো কালারই বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি চান একটু গুগলে সার্চ করলেই দেখতে পারবেন যে কোন কালারের সাথে কোন কালার মিশালে কোন কালারটা তৈরি করা যায়। কালারটাও আমি বানিয়েছি লালের সাথে নীল মিক্স করে। এছাড়াও আপনারা যদি চান যে ক্যানভাসে কোন ডিজাইনটা করবেন বা কঠিন কোনো ডিজাইন যদি করতে চান, আগে পেন্সিল দিয়ে সেটা ক্যানভাসে ড্র করে নিতে পারেন, তারপর হচ্ছে আপনারা পেইন্টিং করবেন। পেন্সিল দিয়ে আগে ডিজাইনটা ড্র করে নিলে রং করতে অনেক সহজ হয়। দেখা যায় যে কঠিন যে ডিজাইনগুলো আছে সেগুলো সরাসরি রং দিয়ে করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এজন্য হচ্ছে পেন্সিল দিয়ে আগে একটা ডিজাইন করে নেওয়া ভালো। আমারটা যেহেতু খুব সহজ একটা বহু থিম ছিল, তাই হচ্ছে আমি সরাসরি রং দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। সোশ্যাল মিডিয়াতে আসলে একটা প্ল্যাটফর্মে আপনার প্রতিষ্ঠিত হতে অনেক পরিশ্রম করতে হয়। আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে আসার আগে ভেবেছিলাম হয়তো ভিডিও বানাবো, আপলোড দিব আর ভিডিও মানুষ দেখবে, এতটাও আসলে সহজ না। অন্য যে কোনো প্রফেশনের থেকে আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়ার প্রফেশনটা সবচেয়ে বেশি টাফ, আর এতে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। কারণ আপনার অন্য জবগুলোতে যেমন একটা নির্দিষ্ট সময় আপনার অফিস করতে হবে, তারপর আপনি এসে বাসায় রিল্যাক্স করবেন, সংসারের কাজকর্ম করবেন, হাজব্যান্ড বাচ্চাদেরকে টাইম দিবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজটা এরকম, আপনি যদি এখানে প্রতিষ্ঠিত হতে চান, সারাদিন আপনাকে হচ্ছে ফোন নিয়ে বা ল্যাপটপ নিয়ে বসে থাকতে হবে, আপনাকে ভিডিও বানাতে হবে, সেই ভিডিওগুলো এডিট করতে হবে, আপলোড দিতে হবে, অনেক বেশি টাইম ইনভেস্ট করতে হয়। এতে করে দেখা যায় যে সংসারের প্রতি আপনার যে দায় দায়িত্ব আছে সেটা হচ্ছে প্রপারলি মেনটেন করা যায় না। তাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে টাফেস্ট জব মনে হয় এই সোশ্যাল মিডিয়ার কাজগুলোই। আর যদি আপনার ভিডিওগুলো এমন হয় যে আপনি ফেসলেস ভিডিও বানাবেন, মানে আপনার ভিডিওগুলোতে আপনার কোনো চেহারা দেখা যাবে না, তাহলে তো আমার কাছে মনে হয় প্রতিষ্ঠিত হওয়া আরও অনেক বেশি টাফ। মানুষ আসলে হচ্ছে মানুষ বলতে আসলে বেশিরভাগ মানুষই শুধুমাত্র কাজ দেখতে চায় না, সাথে সাথে কাজের পেছনের মানুষটাও দেখতে চায় যে কে কোন কাজটা করছে। আমি ব্যক্তিগতভাবে ফেস দেখিয়ে ভিডিও করাটা আসলে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে মানুষ আমাকে আমার কাজের মাধ্যমেই চিনবে, কাজের বাইরে আমি কে কেমন কি সেটা না দেখলেও চলবে, আমার কাজকে তারা ভালোবাসবে। বলতে বলতে আজকে আসলে অনেক কথা বললাম, জানি না কতজন মানুষ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিও দেখবে এবং আমার কথাগুলো শুনবে। আমার নিজেরও আসলে এত ধৈর্য নেই, তারপরেও আশা রাখছি অন্তত একজন মানুষ হলেও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং কমেন্ট করে তার মতামত জানাবে। একজন মানুষও যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে, আমার কাছে এটা খুবই আনন্দের একটা বিষয় হবে, কেননা আমি আসলে এটা একটা পরীক্ষামূলক ভিডিও বানিয়েছি যে মানুষের ধৈর্য থাকে কিনা এত বড় ভিডিও দেখার জন্য। যদিও ভিডিওটা বোরিং হয়ে গেছে, একটা আর্ট ভিডিও, সিম্পল একটা আর্ট ভিডিও, এতক্ষণ আসলে দেখার ধৈর্য কারোরই থাকার কথা না। তারপরেও দেখা যাক, আমি আশাবাদী যে অন্তত একজন মানুষ আমার ভিডিওটা দেখবে এবং কমেন্ট করে জানাবে যে সম্পূর্ণ আমার ভিডিওটা দেখেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রিয়জনের সাথে চাইলে শেয়ার করতে পারেন। আর আপনাদের যে কোনো মূল্যবান মতামত, সুপরামর্শ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কোনো সমালোচনা থাকে সেটাও জানাবেন, আমি সাদরে গ্রহণ করব, মানুষের মতামতকে আমি প্রাধান্য দেই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি আর লম্বা করছি না, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।